এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। এদিকে আজকের সংসদে রুমিন ফারহানার 5 মিনিটের বক্তব্যে তুলপাড় পরিস্থিতি হয়েছে। রুমিন ফারহানা অসংখ্য এমপিকে সরাসরি গালাগালি করে তারেক রহমান কেঁপে গিয়ে অ্যাকশন নেয় সংসদের ভিতরেই। প্রস্তুত হও, খেলা হবে। সেই ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে মাননীয় স্পিকার। তারা আন্দোলন করতে চায়, করুক, তাতে অসুবিধা কি? এমনকি মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন, যদি তারা আন্দোলন করতে করতে হেঁটে হেঁটে গণভবনে আসে। তারেক রহমানকে দুয়ে দিয়ে সংসদে জট তুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। হঠাৎ করে তারেক যে চুপচাপ, চারিদিকে নানান রহস্য এবং নানান শঙ্কা, এবং মানুষ বলাবলি করছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিনা, কারণ বিএনপি আগুন নিয়ে খেলছে, এটা বিএনপির জন্য রিস্কি। দর্শক, 1.5 বছর প্রফেসর ইউনূস ক্ষমতার মসনদে বসে কি পরিমাণ দুর্নীতি করেছেন, কি পরিমাণ স্বজনপ্রীতি করেছেন, কি পরিমাণ নিজের স্বার্থ উদ্ধার করেছেন, তার ভয়াবহ চিত্র উঠে এসেছে। একদিকে ডক্টর ইউনূসের দুর্নীতির লিস্ট প্রকাশ হয়েছে, অন্যদিকে আজকে রুমিন ফারহানার 5 মিনিটের বক্তব্য পুরো সংসদ উত্তাল করে। আপনারা জানেন, গত কিছুদিন যাবৎ সংসদ অধিবেশন চলছে এবং এই সংসদ অধিবেশনের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে। একজন এমপি আরেকজন এমপির দুর্নীতির কথা তুলে ধরে এবং একজন আরেকজনকে সরাসরি খারাপ ভাষায় কথা বলে। সেই কথাগুলো বলে রুমিন ফারহানা আজকে নতুন অ্যাকশন নেয় এবং রুমিন ফারহানার উপরেও সরাসরি স্পিকার রেগে যায়, এমনকি তারেক রহমান নতুন একটি অ্যাকশন নেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সংসদে যা যা হয়েছে এবং এই বিষয় নিয়ে নতুন যে অনেক তথ্য আসে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে। আজকে বলেন টুডে ইজ এ ফ্রি ডে, বলেন সদস্য রুমিন ফারহানা, আপনি কিছু বলবেন? পয়েন্ট অফ অর্ডারে এরপর কিন্তু বিধি বলতে হবে, কোন বিধিতে আপনি দাঁড়িয়েছেন। আজকে বলেন টুডে ইজ এ ফ্রি ডে, বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি, এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী আমাদের বাড়ি ঘরে এখন আর কোনো গ্যাসের সংযোগ দেওয়া হবে না, বা যেই সংযোগগুলো আছে সেখানেও কিন্তু মাননীয় মন্ত্রী গ্যাস পাওয়া যায় না। কিন্তু আজকে আপনার কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে মাননীয় স্পিকার, এবং সেই সার কারখানাটি জিয়া ফার্টিলাইজার কারখানা নামেই পরিচিত। সেখানে গ্যাসের অভাবে আমরা সার উৎপাদন করতে পারছি না। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে এই সার কারখানায় উনি গ্যাস সংযোগ বা গ্যাস সাপ্লাই দিতে পারবেন, সংযোগ আছে, সাপ্লাই দিতে পারবেন কিনা। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য যে প্রশ্ন করেছেন তাকে জানানোর জন্য বলছি, আমরা অতি দ্রুত এই সার কারখানায় গ্যাস লাইন স্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 174, জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 174 এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। হঠাৎ করে তারেক যে চুপচাপ, চারিদিকে নানান রহস্য এবং নানান শঙ্কা, এবং মানুষ বলাবলি করছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিনা, কারণ বিএনপি আগুন নিয়ে খেলছে, এটা বিএনপির জন্য রিস্কি। গণভোটের রায়কে উপেক্ষা করে গণভোটকে ধামাচাপা দিয়ে কোনো রেজিম ক্ষমতায় থাকবে, এটা তো ইম্পসিবল। 70% জনগণ যে রায় দিয়েছে সেটাকে বিএনপি অগ্রাহ্য করতে চাচ্ছে, ধামাচাপা দিতে চাচ্ছে। তো এটা স্বাভাবিকভাবে এতে জনগণ
বিস্ফোরিত হবে এবং জনগণ আন্দোলন করবে। জামাত এনসিপি অলরেডি বলেছে তা আন্দোলন করবে। অতএব এই জায়গায় সেনাবাহিনীর একটা দায়িত্ববোধ এসে যায় যে 70% জনগণের মতামতকে অগ্রাহ্য করছে ক্ষমতাসীনরা। জনগণ আন্দোলন করছে, বিরোধী দল আন্দোলন করছে, এই জায়গায় তাদের একটা করণীয় আছে। তারা বিএনপিকে বাধ্য করতে পারে অথবা ক্ষমতা নিয়ে নিতে পারে, এরকম সংখ্যাও আছে। সেই জায়গায় কেউ কেউ বলছেন যে এমন আগুন নিয়ে খেলছে বিএনপি যাতে সেনাবাহিনীর মাধ্যমেই, যেহেতু এটা গণভোট একটা স্পর্শকাতর বিষয়, অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করা, এই আগুনের ফলে তারেক রহমানকে আবার লন্ডন ফিরে যেতে হতে পারে, তিনি লন্ডন ফিরে যেতে বাধ্য হতে পারেন। যার এই যে জল্পনা কল্পনা জনমনে, এটা অনেকটা সত্য হচ্ছে বা অনেকটা জোরালো হচ্ছে তারেক রহমানের চুপচাপ ভাব থেকে। আপনারা দেখছেন যে তারেক রহমান কোনো কথা বলছে না। হ্যাঁ, কথা বলছেন, যা বলছেন ওটা নিয়ে কারো কোনো আগ্রহ নেই। যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্ব দিয়েছেন, তিনি যে প্রশ্নোত্তর দিয়েছেন ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। ওটা পত্রিকাও কেউ পড়ে না, আমরা ওটা নিয়ে আলোচনা করি না। আমাদের আলোচনার বিষয় আগ্রহ জুলাই সনদ, গণভোট এবং সংবিধান সংস্কার নিয়ে। এইসব বিষয়ে তারেক রহমান সংসদে উপস্থিত থাকলেও কিছু বলেন না কেন? এবং দেখেন, তারেক রহমান উপস্থিত, তার পক্ষে সালাউদ্দিন আহমেদ প্রস্তাব করেন যে আমরা সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি গঠন করি, সরকারি দল বিরোধী দল আসেন। এই প্রস্তাব প্রধানমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে আরেকজনকে করতে হবে কেন? কেন প্রধানমন্ত্রীর মুখে কি ঠাড়া পড়েছে, না মুখে প্যারালাইসিস হয়েছে? তিনি চুপচাপ কেন? এর মানে এই যে বিতর্কিত বিষয়, এটা নিয়ে কথা বলার সাহস তারেক রহমানের নেই। যার ফলে আপনি দেখছেন যে জুলাই সনদ নিয়ে এত কিছু হচ্ছে, 2 ঘন্টা আলোচনা হলো মুলতবি প্রস্তাবের উপর ভিত্তি করে, একটা পর্যায়ে ওয়াকআউটের মতো ঘটনাও ঘটলো পরিশেষে, এবং রাজপথে নামার ঘোষণাও আসলো। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী, যার দিকে পুরো জাতি তাকিয়ে, এবং তাকে জিয়া পুত্র এবং খালেদা পুত্র হিসেবে আলাদা একটা ইমোশনাল একটা রেসপেক্ট জনগণ করে, সেই খালেদা পুত্র, জিয়া পুত্র একদম চুপচাপ, মুখে কুলু বেটেছেন, কিছু বলে না কেন? এটা রহস্যজনক। দর্শক, আরেকজনের মাধ্যমকে বলান কেন এইসব জায়গায়? এটার মূল কারণ হচ্ছে, যদি বলতে যান তাহলে যদি সঠিক বলেন তাহলে তো হয়ে গেল, দাবি মানা হয়ে গেল। আর সঠিক বলতে পারেন না, কারণ তার হাত পা বাঁধা। ভারত বলেছে যে 72 সংবিধান রক্ষা করতে হবে এট এনি কস্ট, এই জন্য তারেক রহমান এটা নিয়ে বলতে পারছে না। আর যদি উল্টাপাল্টা বলেন সালাউদ্দিন আহমেদের মতো, তাহলে তারেক রহমান এমন গালি খাবেন, খালেদা পুত্র এবং জিয়া পুত্র হিসেবে তার যতটুকু রেসপেক্ট অবশিষ্ট আছে এটা কিছুই থাকবে না। তারেক রহমানও গালিযোগ্য হয়ে পড়বেন, ট্রলযোগ্য হয়ে পড়বেন। এটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করবে। দর্শক, এই কারণে হচ্ছে তারেক রহমান চুপচাপ, তার হাত পা অনেকটা বাঁধা। ভালো কথা বললে, মানে জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার, এগুলোর পক্ষে বললে ভারত ক্ষুব্ধ হবে, আর বিপক্ষে বললে জনগণ ক্ষুব্ধ হবে। এ কারণে যত ক্ষোভ, ঝড়, চাপটা, চাঞ্চা, এগুলো সালাউদ্দিন বা আসাদুজ্জামান এদের উপর দিয়ে যাক। তারেক রহমান চুপচাপ। এই প্রশ্নটা তুলেছেন চমৎকারভাবে এনসিপি নেতা সরওয়ার তুষার। দেখেন, সরওয়ার তুষার এবং তারেক রহমানের মধ্যে যথেষ্ট মিল আছে। সরওয়ার তুষারও ইন্টার পাস, মানে ইউনিভার্সিটি ড্রপ আউট, পড়াশোনা হয়নি, ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন কিন্তু পড়াশোনা হয়নি। তারেক রহমানও ইন্টার পাস, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন কিন্তু ড্রপ আউট। মানে এই জায়গায় কিন্তু একটা মিল আছে, কিন্তু পার্থক্য দেখেন, সরওয়ার তুষার সংবিধান বুঝেন, সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন, এবং প্রচুর পড়াশোনা তিনি করেছেন। তিনি একজন লেখক, এবং সংবিধান নিয়ে এমনভাবে কথা বলেন মনে হয় যেন একজন আইন বিশেষজ্ঞ বা আইনের প্রফেসর। তো সরওয়ার তুষার ইন্টার পাস হয়ে এই যোগ্যতা অর্জন করতে পারলেন, কিন্তু তারেক রহমান তিনি তো কথাই বলেন না, এইসব সাংবিধানিক কোনো বিষয়ে টু শব্দও করেন না। কেন কথা বলতে পারেন না? যদি ভুল হয়ে যায় সেই ভয় লাগে, তাহলে কেন বলছেন না, চুপচাপ কেন? এটাও একটা রহস্য। সরওয়ার তুষার প্রশ্ন তুলেছেন, সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন? ওই যে আমি বলেছি যে সংসদ নেতা মানে প্রধানমন্ত্রীর মুখে কি ঠাড়া পড়েছে? তিনি উপস্থিত থাকতে তার পক্ষে প্রস্তাব আরেকজন দিতে হবে কেন? সাধারণত সংসদের কার্যপ্রণালী, বিধি এবং রেওয়াজ এটাই যে সুস্থ থাকলে সংসদে যিনি উপস্থিত থাকবেন, প্রশ্নটা তার কাছে থাকে, তিনি উত্তর দেবেন। যেমন মন্ত্রীদের কাছে প্রশ্ন করায় মন্ত্রী উত্তর দেন, তাই মাঝে মাঝে এক মন্ত্রীর পক্ষে আরেক মন্ত্রী উত্তর দেন, এবং এটা আলাদা গেজেট প্রকাশ করেও আগে ঠিক করা থাকে যে অমুক মন্ত্রীর অনুপস্থিতিতে তার প্রশ্ন উত্তর কে দিবেন। আর এগুলোর উত্তর দেওয়া কোনো ব্যাপার না, কারণ এগুলো লিখিত। আর সম্পূরক প্রশ্নের উত্তরটা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কে ডিটেলস খোঁজ থাকা দরকার, ওটা লিখিত হয় না, কারণ সম্পূরক প্রশ্ন অনেকটা উপস্থিতভাবে হয়ে থাকে, উত্তরের মধ্যে অনেক কিছু উপস্থিতভাবে সংযোজন করতে হয়। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানা সবাই এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। সাইদুদ্দিন আহমদ হানজালা জি, আপনার পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি, আসলে এভাবে কথা বলতে চাইনি, চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতার ভাবে একটু সুন্দরভাবে কথা বলবো, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করুন, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল
ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না জানেন সবাই। এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে দর্শক, 1.5 বছর প্রফেসর ইউনূস ক্ষমতার মসনদে বসে কি পরিমাণ দুর্নীতি করেছেন, কি পরিমাণ স্বজনপ্রীতি করেছেন, কি পরিমাণ নিজের স্বার্থ উদ্ধার করেছেন, তার ভয়াবহ চিত্র উঠে এসেছে দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে। প্রায় 1 পৃষ্ঠা ব্যাপী শিরোনাম করা এই প্রতিবেদনে বেশ কয়েকটা সেগমেন্ট তৈরি করেছে তারা, যে সেগমেন্টের মাধ্যমে এই ভয়াবহ ব্যাপারগুলো উঠে এসেছে। প্রফেসর ইউনূস ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করে, দেশের অর্থনীতি ধ্বংস করে, নিজের স্বার্থ সিদ্ধি, নিজের জন্য যা কিছু করার, নিজের আখের গোছানোর সমস্ত বন্দোবস্ত করেছেন, এরকম ভয়াবহ চিত্র, দালিলিক প্রমাণ কালের কণ্ঠে উঠে এসেছে। যদিও ইউনূস ভক্তরা অনেকেই কালের কণ্ঠের এই রিপোর্টটার সমালোচনা করার চেষ্টা করছেন, বলছেন ইউনূস খুব ভালো মানুষ, তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে 2-1টি সংবাদ মাধ্যম। কিন্তু প্রফেসর ইউনূস তার শাসনামলে সংবাদ মাধ্যমের টুটি কিভাবে চেপে ধরেছিলেন সেই তথ্যও আমরা সংবাদ মাধ্যমে এখন পেতে শুরু করেছি। চলুন একটু বুঝে দেখি, জেনে দেখি কি ভয়াবহ চিত্র উঠে আসলো দৈনিক কালের কণ্ঠের এই প্রতিবেদনে, যে প্রতিবেদনটা এরই মাঝে আজকে কালের কণ্ঠে ছাপা হওয়ার পরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্পেসিফিক বেশ কিছু পয়েন্ট আলোচনা করলেই আপনারা এক চুমুকেই বুঝতে পারবেন প্রফেসর ইউনূস তার 1.5 বছরে নিজের আখের গোছানোর জন্য কত কর্মকাণ্ড করেছেন, যেখানে দেশ বিকিয়ে যাক, দেশ জাহান্নামে যাক, তাতে কিছুই যায় আসে না। নিজের কিভাবে উন্নতি করা যায়, নিজের স্বার্থ উদ্ধার করা যায়, সেই চিত্র তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের স্বজনপ্রীতি, দুর্নীতি এবং নিজের আখের গোছানোর কথা। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ফুড ফর অল এই নামে ইউটিউব চ্যানেল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মকাণ্ডকে আপনারা অনুপ্রাণিত করবেন, যেন এই মানবিক বার্তাটা সারা পৃথিবীতে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি প্রফেসর ইউনূসের অমানবিক কর্মকাণ্ডের দিকে। কালের কণ্ঠ যে প্রতিবেদন তৈরি করেছে আজকে, অনুসন্ধানী প্রতিবেদন, সেখানে অনেকগুলো সেগমেন্ট তারা করেছে। সেগমেন্টগুলোর মধ্যে 1, 2, 3, 4, 5, 6টা সেগমেন্ট তারা করেছে। সেই সেগমেন্টগুলোতে তুলে এনেছে কি ভয়াবহ চিত্র প্রফেসর ইউনূসের শাসনামলে ছিল। তারা মূল শিরোনাম করেছে, এই পুরো পৃষ্ঠাটা আপনারা দেখে নিন, 1 পৃষ্ঠা আজকের ছাপা পত্রিকায়। মূল শিরোনাম তারা করেছে কিসের দেশ নিজেরটা আগে। এবং কিসের দেশ নিজেরটা আগে এটা উপস্থাপন করতে গিয়ে তারা যে কার্টুনটা সামনে নিয়ে এসেছে, সেই কার্টুনটা একটু ইন্ডিভিজুয়ালি দেখে নিন। সেখানে তার 2 হাতে 1 গাদা ফাইল, সেই ফাইলগুলো নিজের ওয়ালেট, কর মৌকুব, বিশ্ববিদ্যালয় অনুমোদন, বিভিন্ন সুবিধা, আর হদিন থাই তো ফাইলে আরও কিছু লইতে ফাইতাম, এরকম মানে চিটাগাঙ্গি ভাষায় এরকম লেখা হয়েছে। রিক্রুটিং এজেন্সি অনুমোদন, মামলা প্রত্যাহার, যা যা তিনি করেছেন সেই ফাইলে 2 কাঁধে নিয়ে তিনি চলে যাচ্ছেন, এরকম একটা মজার কার্টুন তৈরি করা হয়েছে।
সেখানে যে যে শিরোনামে ব্যাপারগুলো তুলে আনা হয়েছে সেটা হচ্ছে যে 5 কোটির আইনে 1.5 কোটির বৃদ্ধাঙ্গুলি, এই শিরোনামে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রুমিন ফারহানার সংসদ বক্তব্য তুলে ধরা হয়েছে এবং আরো অনেক বিষয় নিয়ে আজকে অনেক কথা উঠে এসেছে। এই বিষয়গুলো দেখে এবং রুমিন ফারহানার বক্তব্য নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।